আগের দিন স্থিতিস্থাপকতা অবধি কমপ্লিট হয়েছে, আমাদের চ্যাপ্টার শেষ। এবার আমাদের চ্যাপ্টারের কিছু অঙ্ক তোমাদেরকে করাতে হবে। তা উদাহরণের যে অঙ্ক, আমি উদাহরণের দুটো অঙ্কই করিনি। আমি উদাহরণের প্রথম অঙ্কটা দেখিয়েছি আর অনুশীলনীর অঙ্কটা, আর একটা অনুশীলনীর অঙ্ক করেছি। এই অঙ্কটা অনুশীলনীতে আছে। আর আরো আরেকটা অঙ্ক আমি করে দেবো, যেটা আমাকে গ্রুপে পাঠিয়েছে, সেই অঙ্কটাও আমি করে দেবো। তো প্রথম অঙ্কটা কি আছে, 1 লিটার আয়তনের একটি তরলের উপর চাপ প্রয়োগ করলে তরলের আয়তন 0.245 মিলিলিটার কমে গেল। ওই তরলের আয়তন বিকৃতি নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রাথমিক আয়তন কত দেওয়া আছে, 1 লিটার। তো এখানে মিলিলিটারে রয়েছে, তাহলে আমি 1000 মিলিলিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার। এবার আয়তনের পরিবর্তন কতটা হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে এইটা। তাহলে আয়তন বিকৃতি মানে কি, আয়তন বিকৃতি হচ্ছে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। তাহলে সেইটা যদি হয়, তাহলে সেইটা করে আমি বার করলাম, বেরোলো, তাহলে আমার আয়তন বিকৃতিটা বেরোলো। দেখে নাও, প্রত্যেকে অঙ্কটা ভালো করে বুঝে নাও। আমি পরে এই জন্যই রেখেছি, কারণ এর পরে আমি ফার্দার আরো কিছু অঙ্ক করাবো, কিছু কোশ্চেন আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এর পরের অঙ্কটাও আমাকে পাঠানো হয়েছিল, আমি করে দিয়েছিলাম, তবুও আমি এখানে আরেকবার করলাম। 300 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের প্রান্তে 10 কেজি ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য 3 মিলিমিটার বাড়ে। তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার হলে তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? ইয়ং গুণাঙ্ক মানে কি, ইয়ং গুণাঙ্ক মানে W বাই A বাই স্মল l বাই ক্যাপিটাল A। W টা কি, সেখানে W টা হচ্ছে ওয়েট, A টা কি তারের প্রস্থচ্ছেদ, স্মল l হচ্ছে কতটা পরিবর্তিত হয়েছে, দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। মানে প্রাথমিক দৈর্ঘ্য বলেছে 300 সেন্টিমিটার, 3 মিটার হলো। আচ্ছা, এবার এখানে ভরটা বলে দিয়েছে বস্তুর 10 কেজি। তাহলে বস্তুর ভর যদি বলে দেয়, তাহলে আমি বস্তুর ওজনটা বার করতে পারবো Wm * g। তাহলে 10 * 9.8 নিউটন করে আমি বার করেছি। আচ্ছা, এবার আরেকটা কি বলে দিয়েছে, এখানে তারটার একদম ব্যাসার্ধই বলে দিয়েছে 0.5 মিলিমিটার। 0.5 মিলি সেন্টি ডেসিমিটার, তার মানে হচ্ছে 10⁻³ করে হবে মিটারে করতে গেলে। তাই মিটারে করে নিয়েছি। এগুলো কিন্তু এগুলো খুব কেয়ারফুলি করবে, অঙ্কটা ঠিক যেভাবে করা আছে সেইভাবে করবে। এবার এ ভ্যালু বার করা হচ্ছে। এ মানে কি, তারের প্রস্থচ্ছেদ। এ মানে হচ্ছে πr², যে কোনো একটা বৃত্তাকার জিনিসের আমরা জানি প্রস্থচ্ছেদ কত, হচ্ছে πr²। তাহলে πr² যদি হয়, তাহলে পাই এর মান বসিয়ে r² এটা করে দিলাম। এইবার তারপরে y এর মানটা, এবার তো y এর মানটা বার করা কোনো অসুবিধা নেই, দেখে নাও। আচ্ছা, অঙ্কটা দেখো, তোমাদেরকে কিছু কোয়েশ্চেন পাঠানো হয়েছে গ্রুপে, সেই কোয়েশ্চেন গুলোর অ্যানসার করবে, করে খাতায় করে রাখবে এবং কোয়েশ্চেন গুলো অবশ্যই তৈরি করবে। হ্যাঁ, এবং স্কুল খুললে আমাকে খাতাগুলো দেখাবে। হলো, এবার আমি আরো কিছু অঙ্ক তোমাদের পড়াবো, যে অঙ্ক তোমাদের আমার কাছে এসছে। হ্যাঁ, আমার কাছে এসছে, আমি সেই অঙ্কগুলো আর কি করে দিচ্ছি। এটা অনুশীলনীর অঙ্কও আছে, আবার কিছু অঙ্ক আমার কাছে এসছে। যেমন মনে করো, প্রথম অঙ্কটা দিয়েছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক। আমি একেবারে y লিখছি। গ্রুপে অঙ্কটা পোস্ট করা আছে, একজন 3-4টে কোয়েশ্চেন পাঠিয়ে, যেমন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে চাঁদে ব্যারোমিটার নিয়ে গেলে প্রেসারের কি চেঞ্জ হয়, এরকম যে একটা গ্রুপে এই 4টে কোয়েশ্চেন দেওয়া আছে, তার মধ্যে থেকে একটা অঙ্কটা ওখান থেকে পেয়ে যাচ্ছ।
আমি তবুও লিখে দিচ্ছি। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এবার তারপরে তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য এল দেওয়া আছে 1 মিটার এবং তারটি কতটা প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এটা কিন্তু ব্যাসার্ধ বলেনি, এটা কিন্তু বলে দিয়েছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদটা কত দেওয়া আছে, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 1 স্কয়ার মিলিমিটার স্কয়ার। স্বাভাবিক, স্কয়ার তো থাকবেই প্রস্থচ্ছেদের একক, হ্যাঁ, আর স্কয়ার যেটা জন্য স্কয়ার। আচ্ছা, প্রস্থচ্ছেদ। এবার এই ইস্পাতের তারে 10 কেজি ভর ঝোলালে, হ্যাঁ, তাহলে তারে ঝোলানো হয়েছে m = 10 কেজি ভর। হ্যাঁ, এটা ঝোলানো হয়েছে। তাহলে যদি এইটা ঝোলানো হয় তাহলে তার দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, মানে স্মল এল এইগুলো কিন্তু কি করবে, যখন ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখতে দেখতে পজ করে নিয়ে অঙ্কগুলো টুকবে। হ্যাঁ, পজ করে নিয়ে থামিয়ে থামিয়ে অঙ্কগুলো টুকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে করতে হবে, কিভাবে করব? আমি এই অঙ্কটাতে আমার সবই 10-এ আছে, তো তো আমি এই যেহেতু সবই 10-এ আছে, আমি কি করছি, আমি এখানে জি এর মানটা 9.8 না ধরে একেবারে 10 ধরে নিচ্ছি। কথাটা বুঝতে পারছো? আমার y = 2 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এবার ডাইন পার সেন্টিমিটার স্কয়ারটাকে আমি নিউটনে করব। নিউটনে কি করে করব, কিভাবে নিউটনে করব? তোমরা জানো যে 1 নিউটন = 10⁵ ডাইন। তোমাদেরকে আমি প্রথম যখন প্রেসারের চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন তোমাদের ওই 1 নিউটন পার মিটার স্কয়ার = কি করে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে, ওই প্রমাণটা আমি করিয়ে দিয়েছিলাম। তো সেই প্রমাণটা আমি যেহেতু করিয়ে দিয়েছি, সেজন্য এখানে আর আমি আলাদা করে করালাম না। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? সেই জন্য আমি এটা একেবারে লিখে দিচ্ছি। আচ্ছা, এবার এল 1 মিটার, এ স্কয়ার। আচ্ছা, এবার এটাকেও আমি মিটারে আনবো। এটাকে আমি মিটারে আনলে কি হবে, 10⁻³ মিটার। এটা হলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 10⁻⁻6 স্কয়ার হলো।
আর ওয়েটটা কত? ওয়েটটা হচ্ছে ডাব্লিউটা হচ্ছে এম ইন্টু জি। তাহলে এম ইন্টু জি হলে এমটা হচ্ছে তোমার, এমটা 10, আমি কি বলেছি, আমি জিটাকে 9.8 না ধরে 10 ধরে নিচ্ছি, হ্যাঁ, আর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটোকে নিয়ে আমার টোটাল কত, এটাকে আমি নিউটন এককে করে নিচ্ছি। তাহলে আমার 100, তাই তো, 100 নিউটন। দেখো জিনিসগুলো বোঝো। আচ্ছা, এবার এই জায়গাটা উপরটা একটু মুছছি, কারণ নিচে অঙ্কটা করলে তোমাদের অসুবিধা হবে। সবকটা মান আমার বসানো হয়ে গেছে। তাহলে W is equal to y is equal to W by A into by small l by capital A সমান তাহলে কি হবে, और y এর মান বসাই 2 into 10 to the power 11 সমান W কত বসাবো, 100 নিউটন 100 by 10 to the power -6, 10 to the power -6 বসালাম। স্মল এলটা জানি না, স্মল এলটা বার করতে হবে, ক্যাপিটাল এলটা কত, ক্যাপিটাল এই হচ্ছে আমার পুরো সেট। তাহলে আমার এটা কত বেরোবে, তাহলে স্মল এল সমান কি হবে, স্মল এল সমান হচ্ছে, স্মল এলটা উঠলো 100 into 10 to the power 6 -6 টা উপরে চলে গেল, 2 into 10 to the power 11, 10 to the power 11 টা তো 10 to the power 10 হয়ে গেছে, সরি 10 10 10 to the power 10 যদি হয় তাহলে এটা 10 to the power 8, হ্যাঁ স্কয়ার তো, তাহলে দুটো করে 8টা হলো, 8 2 power 10, তাহলে এটা কি হবে লাস্টে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে এইটা, তার মানে এইটাকে তুমি 0.5 মিলিমিটার বলতে পারবে দৈর্ঘ্য প্রসারণটা। এটা হলো তোমাদের দেওয়া একটা অঙ্ক। আচ্ছা, তোমাদের দেওয়া আরো অঙ্ক আছে, সেগুলোও আমি করছি। তার আগে আমি একটা জিনিস একটু বলে দিই, আশা করি এটা করে নাও। হ্যাঁ, এটা করে নেওয়ার পর আমার যেটা একটু বলার, যে একদম অঙ্কের শেষে হাতে কলমে বলে যেটা আছে, একটি স্প্রিং তুলার ধ্রুবক বল ধ্রুবক নির্ণয়। স্প্রিং তুলার বল ধ্রুবক নির্ণয়, একটি স্প্রিং তুলার উপরে একটা টেনসাইল ফোর্স বা প্রসার্য বল এফ পরিমাণ অ্যাপ্লাই করা হলো, মানে স্প্রিং তুলাটাকে টানা হচ্ছে একটা বল দিয়ে, এফ পরিমাণ বল দিয়ে, এবং স্প্রিং তুলার দৈর্ঘ্য তাতে এক্স পরিমাণ বেড়েছে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি যে যদি এফ বল প্রয়োগ করা হয় এবং স্প্রিং তুলাটার দৈর্ঘ্য বৃদ্ধিটা হয় এক্স পরিমাণ, তাহলে আমি লিখতে পারি এইটা, যেখানে কেটা কি, কেটা সমান হচ্ছে এফ বাই এক্স, হ্যাঁ,
সেটা আমি লিখতে পারি। তাহলে কেটাকে কি বলা হচ্ছে? কেটাকে বলা হচ্ছে বল ধ্রুবক, এটাকে বলা হচ্ছে বল ধ্রুবক। ঠিক আছে, হলো। এবার ধরো একটা স্প্রিং তুলা আছে, যে বইতে ছবি যেটা আছে, যে স্প্রিং তুলাটার গায়ে একটা স্কেল আটকানো আছে এবং সেই স্কেলটায় মান দেখাচ্ছে, স্প্রিং তুলার দৈর্ঘ্যটা দেখাচ্ছে a সেন্টিমিটার। এবার স্প্রিং তুলার নিচে তুমি একটা ভার চাপালে, W পরিমাণ ভার চাপালে, এই W পরিমাণ ভার চাপালে স্প্রিং তুলাটার পজিশনটা হলো B। স্কেলটা গিয়ে B তে এসে দাঁড়ালো, B সেন্টিমিটারে এসে দাঁড়ালো। তাহলে স্কেলটায় মানে স্প্রিং তুলাটা কতটা বর্ধিত হয়েছে, কতটা পরিমাণ বর্ধিত হয়েছে এই F বলটা আসার জন্য? স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কত হয়েছে? B মাইনাস A। সেই B মাইনাস A পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি যদি হয়, তাহলে এই স্প্রিং তুলার বল ধ্রুবকটা হবে, তাহলে সেক্ষেত্রে স্প্রিং তুলার বল ধ্রুবকটা হবে এই। এবং এটার একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার বল ধ্রুবক নিউটন, এই যে এটার জন্য আসবে নিউটন আর এটার জন্য আসবে মিটার, তাহলে নিউটন পার মিটার। এইটা হলো এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। এবার এইগুলো হলো। এইবার তোমাদের আরেকটা অঙ্ক আমি করাবো, সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার তাহলে কমপ্লিট। এই চ্যাপ্টার সংক্রান্ত যা অঙ্ক আমি করিয়ে ফেলেছি। এবার তোমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি একটু পড়াতে চাইছি। হ্যাঁ, অঙ্কটা আছে, অনুশীলনীটা ফলো করবে। প্রান্তিকের, অবশ্যই প্রান্তিকের অঙ্কটাই করাচ্ছি আমি। আছে একটি বস্তু ওজন দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে? এবং জলে, তুমি বস্তুটাকে জলে নিমজ্জিত করেছো এবং জলে হচ্ছে 3 লিটার হলো। এবার 0.8 আপেক্ষিক গুরুত্বের একটি তরলে, গুরুত্বের একটি তরলে বস্তুটির ওজন কত? তাহলে এটা দেওয়া আছে। এবার 0.8 আপেক্ষিক গুরুত্বের একটি তরলে বস্তুটির ওজন কত হবে? আচ্ছা, তাহলে উত্তরটা দেখো। বায়ুতে বস্তুর ওজন, বায়ুতে বস্তুর ওজন হচ্ছে 5 নিউটন, জলে, তাহলে যদি তাই হয় তাহলে অপসারিত জলের ওজন কতটা? বস্তুটা তো কিছুটা জল অপসারিত করেছে এবং অপসারিত করার পর বস্তুটার ওজন হয়েছে 3 নিউটন। তাহলে অপসারিত জলের ওজন হলো কত? 2 নিউটন। এবার এটা যেটা ওজনটা বার করলে, তাহলে অপসারিত, আমাদের এই আপেক্ষিক গুরুত্ব নিয়ে কাজ করতে গেলে আমাদের শুধু ওজন নিয়ে চললে চলবে না, আমাদের বস্তুটার ভর জানতে হবে, তাই তো? তাহলে অপসারিত জলের ভর কত? ভর বাড়তে গেলে mg, তাহলে mg যদি হয় তাহলে আমি mg কে
জি দিয়ে ভাগ করব, তাই তো? এটা সমান হচ্ছে mg, তাহলে mg/g সেটা কত? 2/9.8 এত কেজি। এবার আমরা জানি কি যে এত জলের ভরটা যদি এত কেজি হয় তাহলে আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে যে ওই বস্তুটা কতটা আয়তনের তরল অপসারিত করেছে, তাই তো? কতটা আয়তনের তরল অপসারিত করেছে বা কতটা আয়তনের জল অপসারিত করেছে, ও ঠিক অতটা আয়তনেরই তরল অপসারিত করবে। তাহলে আমাকে অপসারিত জলের আয়তন নির্ণয় করতে হবে, এবং জলের ক্ষেত্রে আমাদের এসআই পদ্ধতিতে আমরা কিভাবে সেটা পেতে পারি? ভরকে কি করব? আয়তন দিয়ে, তাহলে অপসারিত জলের আয়তন। ঘনমিটার, বুঝতে পেরেছো? 1000 কেজি প্রতি ঘনমিটার, 1000 কেজি, আমি এটা একটু রাফে করে দিচ্ছি ব্যাপারটা। 1000 কেজির আয়তন হচ্ছে 1 ঘনমিটার। ব্যাপারটা একটুখানি বুঝে নেবে। 1000 কেজি, তাহলে 1 কেজির হচ্ছে 1/1000, আর 0.98 এর হইলে 2.98 ইন্টু 1/1000। ব্যাপারটা বোঝো, আমি কিন্তু তাই করেছি। অপসারিত জলের আয়তনটা আমি এইভাবে বার করেছি। 1000 কেজির আয়তন হচ্ছে 1 ঘনমিটার, তাহলে 1 কেজির আয়তন হচ্ছে 1/1000, তাহলে 2/9.8 কেজির আয়তন হচ্ছে এটা। এটা আমাকে মুছে ফেলতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা বললাম। হলো? এবার তাহলে এই যে পরিমাণ জল বা এই যে পরিমাণ জলটা অপসারিত হয়েছে, যে আয়তনের জলটা অপসারিত হয়েছে, যদি আমি আরেকটা তরলেও বস্তুটাকে নিমজ্জিত করি, ওই একই আয়তনের তরল অপসারিত করবে, কিন্তু ওই একই আয়তনের যেটা তরল তার ভর কিন্তু জলের ভরের সঙ্গে সমান হবে না। তার কারণ তার স্পেসিফিক গ্র্যাভিটি বা তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে তখন আমি কিভাবে আমি আগে বার করি যে এই 0.8 আপেক্ষিক গুরুত্বের এই তরলটা তার ঘনত্ব কত। তো ঘনত্ব মানে কি? ঘনত্ব বাই জলের ঘনত্ব ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি। এবং এসআই পদ্ধতিতে আমরা কি করি? স্পেসিফিক গ্র্যাভিটিটাকে 1000 দিয়ে গুণ করলে আমি পদার্থের ঘনত্বটা বার করতে পারি, তাই তো? স্পেসিফিক গ্র্যাভিটিটাকে আমি 1000 দিয়ে গুণ করলে আমি এসআই পদ্ধতিতে তাহলে ঘনত্বটা বার করতে পারি। তাহলে কি হবে? 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলের ঘনত্ব কত? তরলের ঘনত্ব হচ্ছে তোমার এই 1000 দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে গুণ করলে এটা কত বেরোলো? 800 কেজি পার মিনিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বেরোলো ঘনত্বটা। এবার ওই তরল নিমজ্জিত অবস্থাতেও ভি আয়তনের তরল অপসারিত করে। আচ্ছা, তাহলে এই অবধি তোমাদের হয়েছে? আচ্ছা, এবারে একটু উপরেরটা মুছি।
বা নিচে একটু লিখে দিই তাহলে সুবিধা হবে যে আচ্ছা এবার ভি আয়তনের তরলের ভর কত, ভি আয়তনের ওই তরলের ভরটা কত, আমি তরলের আয়তন বার করেছি, তরলের আয়তন কত বার করেছি, তরলের আয়তন বার করেছি এই 9.8 ইনটু 1000, আর ভর বার করতে গেলে আমাদের কি করতে হয়, আয়তন ইনটু ঘনত্ব, তাহলে এবার ঘনত্ব দিয়ে গুণ করছি 800, তাহলে সেটাতে তোমার কি বের হচ্ছে, ওই যে ভি আয়তনের তরল অর্থাৎ যতটা তরল অপসারিত করেছে সেইটাই হচ্ছে ভি আয়তন, সেই ভি আয়তনের তরলের ভরটা আমার বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে এত কেজি, হ্যাঁ এটা এত কেজি। এবার তাহলে ভি আয়তন তরলের ওজন কত হবে, ভি আয়তনের ওই তরলের ওজন কত হবে, তুমি 9.8 দিয়ে উপরে গুণ করো, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। অপসারিত জলের আয়তন কেন বার করলাম, ওই যতটা আয়তনের জল ততটা আয়তনেরই তরল, কিন্তু তরলের ক্ষেত্রে আমার কি বার করে নিতে হচ্ছে, তরলের ক্ষেত্রে আমার তরলের ঘনত্ব বার করতে হচ্ছে, এবার তরলের ঘনত্ব দিয়ে ওই আয়তনটাকেই গুণ করতে হচ্ছে, এটাই কিন্তু ভি, এই যে এখানে জলের আয়তন এইটা বার করেছি এইটাই কিন্তু ভি, হ্যাঁ এটা আগে আমি ভিটা লিখিনি, দরকার হলে এখানটাতে স্মল ভিটা লিখে নিতে পারো যদি অসুবিধা হয়, এটাই কিন্তু ভি, এই ভি আয়তনে তরলের ভর হচ্ছে, তাহলে এইটা বেরোলো, এবার ওজন বেরিয়ে গেল, এবার তাহলে তার মানে এতটা ওজনের তরল অপসারিত হয়েছে, এবার এতটা ওজনের যদি তরল অপসারিত হয় তাহলে বস্তুর এবার তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত হবে বলো, কত হবে, তাহলে ওই তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হচ্ছে 3.4 নিউটন, তাহলে এইটা হয়ে গেল, এই হয়ে গেল মোটামুটি অঙ্ক, এটা হচ্ছে আমার অনুশীলনীর দুখানা অঙ্ক আমার পড়ানো কমপ্লিট হলো। এবার আমাকে যেটা বলতে হবে এটা করে নাও তোমরা, আচ্ছা এরপরে তোমাদের বইতে যে, তোমাদের বইতে না তোমাদের গ্রুপে যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছিল, আমি কোয়েশ্চেন গুলো বার করি, আমি কোয়েশ্চেন গুলো বার করে বলি, কোয়েশ্চেন গুলো বার করে বলছি যে একটা আছে চাঁদ ও পৃথিবীর অপসূর অবস্থানের সময়
যদি চাঁদ কে ব্যারোমিটারে নিয়ে যাওয়া হয় তবে পাঠের কি পরিবর্তন হবে? একটা কথা বলি যে চাঁদে তো বায়ু নেই, বায়ুমণ্ডল নেই, কাজে বায়ুমণ্ডলের চাপের কোনো ব্যাপার নেই। তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপের যদি ব্যাপার না থাকে তাহলে ব্যারোমিটারকে নিয়ে গেলে সে তো ব্যারোমিটারের পারদ ফল করে যাবে, পারদের পাঠ অনেক নেমে যাবে, সেখানে কোনো বায়ুর চাপের ব্যাপার নেই, সেখানে পাঠ নেমে যাবে। একটা হলো। আর একটা হচ্ছে পাঠ তাহলে কি হচ্ছে, পাঠ ৭৬ সেন্টিমিটার থেকে অনেক নিচে নেমে যাবে যেহেতু বায়ুর চাপ নেই। আচ্ছা, এবার আর একটা দিয়েছে ঘূর্ণিঝড়ে ছেঁড়া কাগজ, গাছের পাতা ইত্যাদি ঘূর্ণির ভেতর দিয়ে ঢুকে পড়ে ঘুরতে ঘুরতে ওপরে উঠে যায় কেন? আচ্ছা, এটার কি উত্তর দেব? এটার উত্তরটা হচ্ছে, এটার কারণটা হচ্ছে বায়ুর পরিচলন স্রোত। না, যখন কি হচ্ছে যে ঘূর্ণিঝড়ে কি হয়, কোনো একটা স্থলভাগ, সেই স্থলভাগ সংলগ্ন বায়ু খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, বায়ুর অণুগুলো খুব বেশি উত্তপ্ত হয়ে যায় এবং সেই উত্তপ্ত অণুগুলো কি করছে, তারা হালকা হয়ে ওপর দিকে উঠে যেতে চায় এবং চারপাশের যে ঠান্ডা বায়ুর যে কণাগুলো বা মলিকিউলস গুলো তারা ওই গরম জায়গাটায় আসে। তাহলে তার ফলে কি হচ্ছে, সেখানে একটা নিচ থেকে নিচের অণুগুলো ওপর দিকে যায় আর ওপরের অণুগুলো নিচের দিকে নামে, ওপরের ঠান্ডা ভারী বায়ু সেটা নিচের দিকে নামে। তাহলে জিনিসটা হয় এই রকম, স্রোত, একটা স্রোত তৈরি হয়। স্রোতটা কি রকম? স্রোতটা হচ্ছে এইরকম, এরকম একটা স্রোত তৈরি হয়। এটাকে বলা হয় পরিচলন স্রোত। তো এই পরিচলন স্রোতের জন্য তো এইখানে যদি কোনো কাগজের কণা ইত্যাদি থাকে সেগুলো কি হচ্ছে, নিচে পাত্রে থেকে উপর দিকে উঠে যায়। বলতে বায়ুর পরিচলন স্রোতের জন্য এটা হয়। হ্যাঁ, ঠান্ডা স্থান থেকে বায়ু আসে এবং উপর নিচের যে গরম বায়ু সেটা উপর দিকে উঠে যায় আর উপর থেকে ঠান্ডা বায়ু আসে এবং সেই ঠান্ডা বায়ু নিচের অংশ দখল করে, তখন একটা বায়ু পরিচলন স্রোতের ফলে এরকম হতে থাকে। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছো, এই কোশ্চেনটা তোমরা নিজেদেরই করা উচিত ছিল। তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কিরূপ পরিবর্তন হয়? না, প্রান্তীয় বেগের মান কমে যায়। কেন কমে যায়? কারণ প্রবণতা বাড়ে, সান্দ্রতা বাড়ে, হ্যাঁ, সান্দ্র বল বাড়ে, সেই জন্য প্রান্তীয় বেগ কমে যায়। তাহলে এই কোশ্চেন গুলো হলো। আর আরেকটা কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এটাও এগুলো আমি পড়াবো, কারণ এটা খুব নমিনাল কোশ্চেন যেটার অ্যান্সার তুমি জানতে চেয়েছো। কি না, 0.5 মোল অক্সিজেনের ভর কত? তা এইটা কি করে করতে হয় এই অঙ্কগুলো? তো তুমি লিখবে এইরকম, ভর, তাই তো? এটা তোমাকে বার করতে হবে। তা তুমি কি করলে, 1 মোল অণু অক্সিজেন সমান গ্রাম, তাহলে সমান কত? সমান কত? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম, 0.5 মোল O2 মানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। এটা 0.5 মোল O2 মানে 16 গ্রাম অক্সিজেন। এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, এই চ্যাপ্টারের অঙ্ক করানো হয়ে গেছে, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছে। কোয়েশ্চেন অ্যান্সার গুলো করবে, করে ছুটির পরে আমাকে দেখাবে। এর পরের দিন থেকে পরমাণুর গঠন চ্যাপ্টারটা শুরু হবে। তোমাদের মনে হতে পারে যে পরমাণু পোর্শনটা তো আমাদের প্রথম ইউনিটে হয়ে গেছিল, সেটা হয়তো আর পরীক্ষায় আসবে না, কিন্তু পড়াতে হবে, সেই জন্য আমি এই চ্যাপ্টারটা পড়িয়ে তারপরে আস্তে আস্তে মূল কনসেপ্টে আসবো।
আজকের ক্লাস এই অবধি।